সো ইন দ্য লাস্ট ক্লাস আমরা ডিসকাস করেছিলাম অ্যাবাউট দ্য হার্ট, ডাবল সার্কুলেশন, আর্টারিজ, ভেন্স বাগেরা এসব ডিসকাস করেছি। তো সার্কুলেটরি সিস্টেম মানে হিউম্যান সার্কুলেটরি সিস্টেম প্রায় প্রায় আমাদের শেষ। আর লাস্ট কয়েকটা টপিকস আছে যেগুলো আজকে ডিসকাস করে হিউম্যান সার্কুলেটরি সিস্টেম বা ট্রান্সপোর্টেশন সিস্টেমটা শেষ করে এক্সক্রিশন টাচ করে এক্সক্রিশন শেষ করে আজকে চ্যাপ্টারকে শেষ করব। ঠিক আছে? সো যতটুকু ফাস্ট করা যায় আমরা করব, একদম ক্লাসে সাইলেন্ট থাকবে, যতটুকু মানে ডিপলি কনসেন্ট্রেশন দিয়ে বোঝা যায় তোমাদের সম্ভব তোমাদের পক্ষে ওই কনসেন্ট্রেশন লেভেলটা দিয়ে তোমরা শুনবে। ঠিক আছে? অবভিয়াসলি যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে হাত উঠাবে, প্রশ্ন করবে, আই উইল আনসার। ক্লিয়ার? বাট রিগার্ডিং দিস টপিক অনলি। ঠিক আছে? অন্য কিছু না। তো চলো লেট আস স্টার্ট। লাস্ট ক্লাসে আমরা যেমন অ্যাবাউট ব্লাড ভেসেলস এবং হার্ট দেখেছিলাম, ব্লাড সম্বন্ধে অল্প কয়েকটা জিনিস জানা বাকি আমাদের। ঠিক আছে? যেগুলো থেকে অল্প কোয়েশ্চেন্স আসে। তো আমরা জানি যে আমাদের যে ব্লাড থাকে এটা হচ্ছে একটা কি ফ্লুইড কানেকটিভ টিস্যু। আমাদের বডিতে দুইটা ফ্লুইড কানেকটিভ টিস্যু থাকে, একটা হচ্ছে ব্লাড, একটা হচ্ছে লিম্ফ। কারেক্ট? তো ব্লাডের লিকুইড পার্টটাকে বলে প্লাজমা। ঠিক আছে? আর সলিড পার্টটাকে, যেমন সলিড পার্টস যে আছে, সলিড পার্ট থাকে তিনটা: রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস এবং প্লেটলেটস। ঠিক আছে? ঠিক আছে, এই কয়েকটা জিনিস থাকে। এইবার আমাদের ক্লাস 9-এ আমরা এগুলো পড়ে নিয়েছি অলরেডি। ক্লাস 10-এর জন্য কোন জায়গাটা ইম্পর্টেন্ট আবার একটু রিকল করা, যে রেড ব্লাড সেল রেড থাকে বিকজ এটার মধ্যে হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে? তো এটার মধ্যে হিমোগ্লোবিন থাকে দেখে এটা রেড থাকে। সো দিস ইজ দ্য রেড পিগমেন্ট অ্যাকচুয়ালি। হিমোগ্লোবিন ইজ দ্য রেড পিগমেন্ট। যেমন ফটোসিনথেসিস আমরা ক্লোরোফিল পড়েছিলাম, প্লান্টসদের মধ্যে গ্রিন পিগমেন্ট, এরকমই রেড পিগমেন্ট ইজ দ্য হিমোগ্লোবিন। আরেকটা কি মনে রাখতে লাগে যে হিমোগ্লোবিনের মধ্যে মেটাল কি থাকে? আয়রন থাকে। এটা সবাই জানি আমরা, যদিও আয়রন থাকে। ঠিক আছে? তো হিমোগ্লোবিনের মধ্যে মেটাল থাকে আয়রন, তেমনি ক্লোরোফিলের মধ্যে মেটাল থাকে ম্যাগনেসিয়াম। ওকে, এই দুইটা মেটাল বায়োলজিতে মনে রাখতে লাগবে পিগমেন্টসের মধ্যে কি কি মেটালস থাকে। তো হিমোগ্লোবিনের মধ্যে রেড পিগমেন্ট, হিমোগ্লোবিন ইজ এ রেড পিগমেন্ট এবং এটার মধ্যে মেটাল থাকে আয়রন। ওকে, তো এই জিনিসটা হচ্ছে একটা ফার্স্ট বিষয় জানার। আর এটা কি বিষয় থাকে জানার, যে আরবিসি রেড ব্লাড সেল যেটা, এটাকে বলা হয় এ নিউক্লিয়েটেড। ওকে, অনিউক্লিয়েটেড মানে এটার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, নো নিউক্লিয়াস। যখন আরবিসি প্রথম প্রথম জন্মায় তখন ওর মধ্যে নিউক্লিয়াস থাকে জাস্ট লাইক আদার সেলস, কিন্তু তারপর এটার মধ্যে হিমোগ্লোবিন যখন ডিপোজিশন হওয়া স্টার্ট হয়ে যায়, উইচ ইজ এ রেড পিগমেন্ট, তখন ওইটা নিউক্লিয়াস থাকে না আর ওটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না। ক্লিয়ার? ওটার কোয়েশ্চেনটা কিভাবে আসে, যে গিভন এক্সাম্পল অফ অ্যান অ্যানিউক্লিয়েটেড অ্যানিম্যাল সেল। তো এটার মধ্যে আনসার হবে তোমার আরবিসি মানে রেড ব্লাড সেল। তুমি আরবিসি অবভিয়াসলি লিখবে না, রেড ব্লাড সেল ফুল ফর্মে লিখতে লাগবে। ঠিক আছে? এই কয়েকটা বিষয় জানার। ঠিক আছে? আরেকটা জানার বিষয় হচ্ছে ডাব্লিউবিসির ব্যাপারে। ডাব্লিউবিসির মধ্যে 5টা ডাব্লিউবিসি থাকে। ঠিক আছে? তো মনোসাইট, লিম্ফোসাইট, ইওসিনোফিল, বেসোফিল অ্যান্ড নিউট্রোফিল। এই 5টা লিম্ফোসাইট আমার জানতে লাগবে না, আমার জানতে লাগবে শুধু একটা, যেটা হচ্ছে লিম্ফোসাইট। ঠিক আছে? এখান থেকে শুধু আমার জানতে লাগবে একটা লিম্ফোসাইট, কারণ এগুলো অলরেডি ক্লাস 9-এ আমরা ডিটেলসে পড়ে নিয়েছি। লিম্ফোসাইট কেন লিম্ফোসাইট জানতে লাগে? কারণ লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রোডাকশন করে। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রোডাকশন করে। অ্যান্টিবডি কি? আমাদের বডিতে তৈরি হওয়া কিছু কেমিক্যাল, যেটা আমাদের বডির ডিফেন্স মেকানিজম হিসেবে কাজে লাগে। ঠিক আছে? যখনই বাইরে থেকে কোনো প্যাথোজেন আমাদেরকে অ্যাটাক করে, যে কোনো ব্যাকটেরিয়া হয়ে যাক, ভাইরাস হয়ে যাক, তখন আমার বডির যে ব্লাড সেল লিম্ফোসাইট, ওইটা ওর বিরুদ্ধে কিছু কেমিক্যালস তৈরি করে, ওইটাকে অ্যান্টিবডি বলে, ওই কেমিক্যালসগুলোকে অ্যান্টিবডি বলে। তো লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে? বাকি রইল প্লেটলেটস। প্লেটলেটসের কাম কি? ব্লাড ক্লটিং। ঠিক তো? ক্লট করা। যেখানে কোথায় হবে ক্লটিংটা? নর্মাল ব্লাড ভেসেলের মধ্যে না,
হ্যাঁ, যেখানে কাটস হবে, মানে আমার বডি যদি কোনো জায়গাতে কেটে বেটে যায়, তখন ওই জায়গা থেকে কন্টিনিউয়াস যাতে ব্লাডটা শেড না হয়, এটার জন্য ওই জায়গাতে ব্লাডটা ক্লট করার কাজ হচ্ছে প্লেটলেটসের। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে এগুলো তো ফাংশনস দেখে নিলাম আমরা। তো তোমাকে যদি ওভারঅল লিম্ফোসাইট নাম না দিয়ে ওভারঅল হোয়াইট ব্লাড সেলের ফাংশন জিজ্ঞেস করে নেয়, যে হোয়াইট ব্লাড সেলের ফাংশন কি, তো মনে রাখবে প্রত্যেকটা হোয়াইট ব্লাড সেলই আমাদের ডিফেন্স মেকানিজমেরই কাজ করে, প্রোটেক্টস আওয়ার বডি ফ্রম ফরেন প্যাথোজেন অ্যাটাকস। ঠিক আছে, সবগুলোই। লিম্ফোসাইট যেমন অ্যান্টিবডি বানিয়ে ডিফেন্স মেকানিজমকে অ্যাক্টিভেট করে, তেমনই অন্যগুলা ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস মানে খেয়ে নেয়, যে প্যাথোজেনটা ঢুকলে ওটাকে খেয়ে নেবে। ঠিক আছে, বেসোফিল যেমন অ্যালার্জিক রিয়াকশনস করবে। ঠিক আছে, তো গেল। আচ্ছা, আর আছে হোয়াইট ব্লাড সেলের কালার কিন্তু কালারলেস। হোয়াইট ব্লাড সেলস আর নট হোয়াইট ইন কালার, দে আর কালারলেস। রেড ব্লাড সেলস আর রেড ইন কালার, হোয়াইট ব্লাড সেলস আর কালারলেস। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে ফাংশনস অফ হিমোগ্লোবিন অ্যান্ড আরবিসি। তো আমি আরবিসি লিখি অথবা হিমোগ্লোবিন লিখি, কেন? বিকজ কোয়েশ্চেন তোমাকে রাইট দ্য ফাংশনস অফ আরবিসি দিয়েও দিতে পারে, রাইট দ্য ফাংশনস অফ হিমোগ্লোবিন দিয়েও দিতে পারে। ঠিক আছে, আনসার সেম হবে। কি আনসার হবে? একটা, মানে এটার ফাংশন হচ্ছে কি, টু ট্রান্সপোর্ট অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। আমরা রেসপিরেশনের মধ্যে দেখে নিয়েছি যে ব্রিদিং করার পর লাংস থেকে আরবিসি এটাকে নিয়ে যায়। তো এটা ফাংশন তো টু ট্রান্সপোর্ট অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, এক লাইনে লিখে দিতে পারি। বাট এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে 2 মার্কসের জন্য। তো 2 মার্কসের জন্য আমরা 2টা পয়েন্ট লিখবো একদম স্পেসিফিকভাবে। ফার্স্ট, ট্রান্সপোর্টস অক্সিজেন from the lungs to the body cells। ঠিক আছে, যেটা এক লাইনে শেষ হয় ওটাকে আমরা 2 পয়েন্টে বানিয়ে লিখবো টু গেট 2 মার্কস। ঠিক আছে, দিস ইজ এটা মানে অন স্পট। এগুলো অ্যাকচুয়ালি তোমাদের এক্সাম হলে বসে এগুলা করতে লাগে, বাট আমরা এখানে কিছু কিছু জিনিস আমরা শিখিয়ে দেবো যে কিভাবে অন স্পট বসে তুমি আনসারসগুলোকে ব্রেক অ্যান্ড ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, আরেকটা কি হবে? ট্রান্সপোর্টস কার্বন ডাইঅক্সাইড, এটা উল্টা হয়ে যাবে না? ফ্রম দ্য বডি সেলস টু দ্য লাংস। বাস হয়ে গেল। ঠিক আছে, এই ফাংশনটা হচ্ছে বোথ আরবিসি এবং হিমোগ্লোবিনের। যেই কোয়েশ্চেন জিজ্ঞেস করুক, ইউ হ্যাভ টু রাইট দিস 2 পয়েন্টস অ্যান্ড ইউ উইল গেট মার্ক। ইয়েস, না, ঠিক আছে, দুইটাই ডেস্টিনেশন ওদের, একটা হচ্ছে বডি সেলস, একটা হচ্ছে লাংস। মাঝখানে হার্ট হচ্ছে পাম্পিং মেশিন, যোগে ধাক্কা দিয়ে ওই ডেস্টিনেশনস গুলাতে পাঠাবে। ঠিক আছে, এইবার তোমাকে জিজ্ঞেস করলো রাইট দ্য ফাংশনস অফ ব্লাড, এবার কি লিখবে? সেম, বাট মানে এই দুইটা ফাংশন তো শুধু আরবিসির। ঠিক আছে, ব্লাডের মধ্যে তো আদার কম্পোনেন্টসও আছে। প্লাস ব্লাডটা যে তোমাকে জিজ্ঞেস করছে রাইট দ্য ফাংশনস অফ ব্লাড, কোন টপিক থেকে জিজ্ঞেস করছে? ট্রান্সপোর্টেশন টপিক থেকে। সো এটা যদিও ট্রান্সপোর্টেশন টপিকেরই ডিসকাস করলাম, বাট ব্লাডের তো আরও কাজ থাকে, অন্য জিনিসও ট্রান্সপোর্ট করে সে। কি ট্রান্সপোর্ট করে? হ্যাঁ, ফুড ম্যাটেরিয়ালস। তারপর আর কি করে ট্রান্সপোর্ট? এত ফুড বলে দিল, অক্সিজেন তো লিখলাম, কার্বন ডাইঅক্সাইড লিখলাম, ফুডও লিখলাম, আর কি করতে পারে? হ্যাঁ, অ্যান্টিবডিজ প্রোডাকশন, আচ্ছা ডব্লিউবিসি করে। আর ট্রান্সপোর্টেশন রিলেটেড বলো, ট্রান্সপোর্টেশন রিলেটেড ওয়াটার কি করবে? করে কোথা থেকে কোথায়? ব্লাডের মধ্যে কিন্তু 90% ওয়াটার। ঠিক আছে, না ওই জলটা তো আমরা দেখবো একটু পরে এক্সক্রিশনে যখন যাবো, তখন তো দেখবো যে এই জলটা তো ফিল্টার হয়ে আমাদের ইউরিন হয়ে বেরিয়ে বেরিয়ে যায়, ওই জলটাই আমাদের সোয়েটিং হয়ে বের হয়। তো আস্তে আস্তে ব্লাড থেকে তো জল বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই ওটাকে আবার রিফিল করতে লাগে খেয়ে। ঠিক আছে, এটার জন্যই কি বলে, যখন মানে যেমন কি এখন গরমের সিজন, অনেক বেশি সোয়েটিং টোয়েটিং হয়, ব্লাড প্রেশার লো হয়ে যায় অনেকের। তাতে মানে এমন না যে হিমোগ্লোবিন কম আছে বা বডিতে কার্বোহাইড্রেট কম আছে, তাতে কিছু না। ব্লাড প্রেশার কেন লো হয়? কারণ ব্লাডের ভলিউম কমে যায়, কারণ জল বেরিয়ে যায় শরীর থেকে।
তো ব্লাডের ভলিউম কমে যায়। ঠিক আছে, আচ্ছা যদি বলে রাইট দ্য ফাংশনস অফ ব্লাড অ্যাজ দ্য কানেকটিভ টিস্যু, ঠিক আছে, কানেকটিভ টিস্যু হিসাবে তুমি ফাংশনস লিখবে, ওর ট্রান্সপোর্টেশন হিসাবে ওর ফাংশনস লিখবে, তখন আরো পয়েন্ট সেট করতে পারো যে এটা কিন্তু রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিনের জন্য লিখছি না শুধু, ঠিক আছে, ওভারঅল ব্লাডের জন্য লিখছি যে ট্রান্সপোর্ট, যেমন বললে ফুড না, ট্রান্সপোর্টস ফুড ফ্রম হোয়ার টু হোয়ার, হু ক্যান সে? ইয়েস, ফ্রম স্মল ইন্টেস্টাইন টু বডি সেলস। ওকে, তারপর আরেকটা কি হতে পারে? প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ তো হবে, ট্রান্সপোর্টেশন রিলেটেড, এটা লিখি না আমরা যদিও, ট্রান্সপোর্টস হরমোনস টু দ্য টার্গেট সাইটস। হরমোনস টু দ্য টার্গেট সাইটস, হরমোনস আমাদের রিলিজ হয় গ্ল্যান্ডসের মধ্যে, যেগুলোকে আমাদের বডিতে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বলি, এরপরে চ্যাপ্টারসে গেলেই পাবে। তো যেমন কি এখানে একটা গ্ল্যান্ড আছে, কি বলে এটাকে, থাইরয়েড গ্ল্যান্ড। তো ওইটাতে যে হরমোনটা রিলিজ হয় থাইরক্সিন হরমোন, সেই হরমোনের কাজ আমাদের ওভারঅল পুরো বডিতে থাকে, শুধু এই জায়গাতে না। তো এই জায়গাতে প্রোডাকশন হয়, রিলিজ হয়, তারপর এটাকে পুরো বডিতে ছড়ায় ব্লাডে, ঠিক আছে। তো এরকমই হরমোনসগুলো তো হরমোনের গ্ল্যান্ডে তৈরি হবে, বাট ওর ফাংশন অন্য জায়গাতে থাকতে পারে। তো এটাকে টার্গেট সাইট, মানে যেখানে কাজ করবে ওই জায়গাটাকে বলা হচ্ছে টার্গেট সাইট। তো ওই টার্গেট সাইট অব্দি নিয়ে যাবে ব্লাড, ঠিক আছে। আরেকটা যেটা আমরা এরপরের টপিক এক্সক্রিশনের মধ্যে পড়বো, এটা হচ্ছে ট্রান্সপোর্ট ওয়েস্ট ম্যাটেরিয়ালস। ওয়েস্ট ম্যাটেরিয়ালস কোথা থেকে কোথায় নিয়ে যাবে? ফ্রম বডি সেলস টু কিডনিস, প্রাইমারিলি কিডনিস, ঠিক আছে। কিন্তু এক্সক্রিশন আমাদের শুধু কিডনি দিয়ে না, স্কিন দিয়েও হয়, নোজ দিয়েও হয়, মানে কার্বন ডাইঅক্সাইডও আমাদের একটা এক্সক্রিটরি প্রোডাক্ট, সোয়েটও আমাদের একটা এক্সক্রিটরি প্রোডাক্ট, ঠিক আছে। বাট আমরা প্রাইমারি এক্সক্রিটরি অর্গান কিডনি পড়ি, তো আমরা এখানে কিডনি লিখতে পারবো, ঠিক আছে। বাস, দিস আর দ্য ফাংশনস অফ ব্লাড। ইয়েস, কোন জায়গায় কোন কোন জায়গায় কোন জায়গায় কোন নিউট্রিয়েন্টসের প্রয়োজন অ্যাকচুয়ালি ব্লাড জানে না, ব্লাড তো সবগুলাকে নিয়ে ঘুরতে থাকে, ঠিক আছে, ব্লাড ব্লাড সব জায়গাতে ঘুরতে থাকে। এইবার হচ্ছে কোন জায়গাতে কোন এলিমেন্টের বা কোন নিউট্রিয়েন্টের প্রয়োজন সেটা ডিসাইড করে ওই জায়গার কেমিক্যাল কম্পোজিশন, ঠিক আছে। তো ওইটা টোটালি মানে ডিফারেন্ট থিং, ওইটা বুঝতে গেলে তোমার পুরো বায়োকেমিস্ট্রি বুঝতে লাগবে হিউম্যান বডির। ওইটার যখন যখন যদি তুমি গ্র্যাজুয়েশন করো বায়োলজিতে, তখন একটা পেপারই থাকবে সেল বায়োলজি বলে, ওটার মধ্যে একটা টপিক পাবে সেল কমিউনিকেশন, সেল একটা সেল আরেকটা সেলের সাথে কথা কিভাবে বলে, বাই কেমিক্যাল মিনস, এটাকে বলে সেল কমিউনিকেশন। ওই সেল কমিউনিকেশনের মধ্যে দেখবে যে সে ব্লাড থেকে কি নিচ্ছে, ব্লাডে কি দিচ্ছে, এটা রেগুলেট কিভাবে হচ্ছে, ঠিক আছে। সো অনেক দূরের কথা এগুলা, ব্যাস এতটুকু অব্দি ক্লিয়ার। আচ্ছা, এবার one second, you can take the screenshot from the video that will be released. Okay, you can take the screenshot. Yes, small intestine, not standard unit, মানে SI unit না, it is small intestine. Okay, আচ্ছা, next we have blood pressure, important topic, যেটা সবার ডিসকাস হয় না, যে বিপি বেড়ে গেছে, বিপি কমেছে। আজকে দেখবো যে হাই ব্লাড প্রেশার কাকে বলে, ঠিক আছে, হাইপার টেনশন। আচ্ছা, হাই ব্লাড প্রেশারকে হাইপার টেনশন বলে, ঠিক আছে, হাই ব্লাড প্রেশারকে হাইপার টেনশন বলে। লাস্ট ইয়ার আমি স্কুলে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, হোয়াট ডু মিন বাই হাইপার টেনশন। না আমি বলবো না, তুমি কথা বলো। তো প্রশ্ন এসছে, আই ডোন্ট কেয়ার, প্রশ্ন এসেছিল যে হোয়াট ডু মিন বাই হাইপার টেনশন, মানে হাই ব্লাড প্রেশার কি, এটাকে ঘুরিয়ে দিয়ে হোয়াট ডু মিন বাই হাইপার টেনশন। আসলে গেছে এ পার্সন হ্যাভিং মোর টেনশন ইন লাইফ হ্যাভিং হাইপার টেনশন, মানে এত সুন্দর করে লিখেছে। আই থট অফ গিভিং মার্ক, যে দিয়ে দিই মার্ক, যদি এটা বায়োলজি না সাইকোলজি হয়ে যেত তাহলে মার্ক দিয়ে দিতাম। ওকে, এটাই। চলো, ব্লাড প্রেশারের ডেফিনেশন হচ্ছে যে ব্লাড
ব্লাড ভেসেলের ওয়ালের মধ্যে যে প্রেশারটা অ্যাপ্লাই করে ওইটাকে ব্লাড প্রেশার বলে। এটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছিলাম আগে, ঠিক আছে? তো ব্লাড আর্টারির বা ভেন্সের ওয়ালের মধ্যে যে প্রেশারটা অ্যাপ্লাই করে ওইটাকে ব্লাড প্রেশার বলে। গেল? না না, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। নো মেটেরিয়াল ইজ অ্যাভেলেবল। দেখো, এ রাম, ভুলে গেছি। না, কারণ কারণ তোমরা যে এর আগের যে মেটেরিয়ালগুলো পেয়েছো, দেখো তো একটু কমিক ভার্সনের মেটেরিয়াল ছিল। ওইটা বানাতে আমাদের মানে আমি বানিয়েছি এটা, তো একটা বানাতে প্রায় আমার 1 সপ্তাহের মতো টাইম লেগেছে। তো তারপর আমার ভালো লাগে না এরকম দিতে। এক্স্যাক্টলি। আই নিড ক্রিয়েটিভিটি, বাট আমি ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো আমি এরকম বানাতে চাই, বাট লাস্ট ইয়ার থেকে আমি টাইম পাচ্ছি না যে মানে এরকম টাইমটা দিয়ে আমি এটা বানাবো। বাট আই উইল ট্রাই, যে আজকে রাত্রে আমি একটু ট্রাই করবো বসে একটু বানানোর। ঠিক আছে? না না না, এগুলো তো আছে, তুমি ভিডিও থেকে তো দেখে দিলে, কি আছে? দেখো, দেখো, ব্লাড প্রেশার মেটেরিয়াল ছাড়া হবে। ব্লাড প্রেশার ব্লাড প্রেশার আমরা দুইটা সেগমেন্টে মেজার করি, ঠিক আছে? দুইটা সেগমেন্টে। যেমন আমরা হার্টের দুইটা বিট শুনি, ঠিক আছে? হার্টের দুইটা বিট শুনি কেন? একবার অ্যাট্রিয়ামগুলো পাম্প করে, একবার ভেন্ট্রিকলসগুলো পাম্প করে। মানে যখন ভেন্ট্রিকলস পাম্প করে তখন অ্যাট্রিয়াম পাম্প করে না, ওটা রিল্যাক্স করে। আর যখন অ্যাট্রিয়াম পাম্প করে তখন ভেন্ট্রিকলসগুলো রিল্যাক্স করে, ঠিক তো? ওই হিসাবে কি হয়, ব্লাডের মধ্যে দুই রকমের প্রেশার নোট করা যায়। একটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক প্রেশার হচ্ছে when the ventricles পাম্প বা when the ventricles contract, ঠিক আছে? সিস্টোলিক মানে যখন, হ্যাঁ, যখন ভেন্ট্রিকেলস গুলা কন্ট্রাক্ট করে, ঠিক আছে? কথা বলছো তো, তারপর আবার জিজ্ঞেস করবে, আমি আর রিপিট করব না। ওকে? দেখো, ভেন্ট্রিকেলস যখন কন্ট্রাক্ট করে তখন ব্লাডের মধ্যে ব্লাডটা যে প্রেশার অ্যাপ্লাই করে ব্লাড ভেসেলের মধ্যে, ওইটা হচ্ছে 120 mmHg। আর ওইটা কি বলে? সিস্টোলিক প্রেশার, ঠিক আছে? ওই প্রেশারটাকে বলে সিস্টোলিক প্রেশার। mmHg হচ্ছে মিলিমিটার ইন মার্কারি ইউনিট অফ মেজারিং প্রেশার। প্রেশারকে পাস্কাল দিয়ে মাপে, প্রেশারকে এইচএইচ মানে mmHg দিয়েও মাপা হয়, ঠিক আছে? মিলিমিটার ইন মার্কারি। ওকে? যখন ভেন্ট্রিকেলস কন্ট্রাক্ট করে তখন ব্লাডের মধ্যে এই প্রেশারটা মেজার করা যায়। যখন ভেন্ট্রিকেলস রিল্যাক্স করে তখন ব্লাডের মধ্যে 80 mmHg প্রেশার পাওয়া যায়, যেটাকে ডায়াস্টোলিক প্রেশার বলে, ঠিক আছে? ডায়াস্টল কথার অর্থই হচ্ছে রিল্যাক্সেশন। এটা এরপরে মাসেলসের ক্ষেত্রে এই শব্দটা পাবে। ডায়াস্টল কথার অর্থ হচ্ছে রিল্যাক্সেশন, ঠিক আছে? তো যখন ভেন্ট্রিকেলসের মাসেলস রিল্যাক্স করে, ঠিক আছে, ভেন্ট্রিকেলস রিল্যাক্স যখন করে, ঠিক আছে, ভেন্ট্রিকেলস যখন রিল্যাক্স করে তখন ব্লাডের মধ্যে যে প্রেশারটা থাকে ইট ইজ কল্ড ডায়াস্টোলিক প্রেশার। আর মেজারমেন্ট কি? 120 mmHg অ্যান্ড 80 mmHg। ডক্টরস অনেক সময় এটাকে এইভাবে লিখে দেয়, ঠিক আছে? 120/80 এরকম লিখে, মনে রাখবে যখন এরকম লিখবে তখন mmHg লিখবে না, বিকজ কাট হয়ে গেছে উপর নিচে, ঠিক আছে? না না না, দিস আর ডিফারেন্ট ফিগার্স না, দিস আর ডিফারেন্ট ফিগার্স, এটা হবে না। আচ্ছা, তো 120 অ্যান্ড 80 ইট ইজ দ্য নর্মাল হিউম্যান ব্লাড প্রেশার, ঠিক আছে? করা যায়, এটাও করা যায়, বিকজ যখন ভেন্ট্রিকেলস রিল্যাক্স করছে অবভিয়াসলি এট্রিয়ামস গুলা কন্ট্রাক্ট মানে এট্রিয়া গুলা কন্ট্রাক্ট করছে, ঠিক আছে? তো বোঝা গেছে এখন সিস্টোলিক প্রেশার কি, ডায়াস্টোলিক প্রেশার কি, ঠিক আছে? তো ডক্টর যখন বলবে উপরের প্রেশার নিচের প্রেশার, উপরের মানে সিস্টোলিক আর নিচের মানে ডায়াস্টোলিক। নর্মাল সোসাইটিতে মানুষ উপর আর নিচেই জানে, ঠিক আছে? উপরেরটা বেড়ে গেছে, নিচেরটা হয়েছে, উপরেরটা কি ই হয়েছে, নিচেরটা ই হয়েছে, এটাই বলে, ঠিক আছে? তো তো এবার আমরা দেখবো যে ওই ব্লাড প্রেশারের, আচ্ছা, ব্লাড প্রেশার মেজার করে কি দিয়ে? স্ফিগমো স্ফিগমোমেনোমিটার, ঠিক আছে? স্ফিগমোমেনোমিটার দিয়ে ব্লাড প্রেশার মেজার করে। এটা হচ্ছে এখন মডার্ন ডিভাইস যেটা দিয়ে মানে ব্লাড প্রেশার মেজার করে, ঠিক আছে? ডিজিটাল, এটার মধ্যে এরর্স থাকতে পারে। এই ডিজিটাল মেশিনের মধ্যে এরর্স থাকতে পারে, প্লাস মাইনাস এটা বাক্সের মধ্যে লেখা থাকে যে প্লাস মাইনাস কত এরর থাকবে। ক্লিয়ার? আগে যেটা হতো ম্যানুয়ালি, এটাও স্ফিগমোমেনোমিটার, ঠিক আছে? এটাও স্ফিগমোমেনোমিটার।
এবার এটার মধ্যে কি হয়, এই যে ব্যান্ডটা থাকে, এই যে বেল্টটা থাকে ওটা লাগানো হয়, ঠিক আছে, এই জায়গাতে লাগানো হয়, এই জায়গাতে লাগিয়ে এত জোরতে পাম্প করা হয় যে এদিকে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যেতে হয়ে যায়, টোটাল বন্ধ হয়ে যায় ব্লাড সার্কুলেশন। তারপর স্টেথোস্কোপ লাগিয়ে, ডক্টর এখানে স্টেথোস্কোপ লাগায়, লাগিয়ে ব্লাড প্রেশারটাকে মানে ওই এটার প্রেশারটাকে রিলিজ করে। তো দেখবে যে ওইখানে মার্কারি একদম উপরে উঠে গেছে, ঠিক আছে। তারপর আস্তে 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 মার্কারি নামবে, যে লেভেলে এসে ডক্টর ফার্স্ট একটা টপ সাউন্ড পাবে, ফার্স্ট বিট যখন শুনবে ওটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, ঠিক আছে, ওটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। তারপর একদম নামতে 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 যখন আর ডক্টর বিট শুনবেন না, তখন এটা হবে ডায়াস্টোলিক প্রেশার, ঠিক আছে। তো সিস্টোলিক এবং এটা ডক্টর অনেকবার করতে পারে রিপিটেশন, যদি ডক্টরের মানে শুনতে অসুবিধা হয় বা কোনো ডাউট থাকে 2-3 বার করতে পারে। তো এটার মধ্যে এরর্স থাকার চান্সেস নাই, অনেক কম, ঠিক আছে। এটা কি মানে পারফেক্ট ধরা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এটা তোমাদের এনসিআরটির মধ্যে লেখা আছে যে কিভাবে মেজারমেন্টটা করা হয়। এটা এনসিআরটির পেজ, তোমরা এনসিআরটি বই খুলে এই পেজটাকে, এই পেজের যে এই পিকচারটা আছে এটা পড়ে নেবে, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। হাই ব্লাড প্রেশার অ্যান্ড লো ব্লাড প্রেশার, যেটা টপিক আমাদের সোসাইটির মধ্যে সবসময় ডিসকাস থাকে। হাই ব্লাড প্রেশার হচ্ছে, আচ্ছা এটাকে কি বললাম আগে, হাইপার টেনশনও বলে না, লিখে নিতে পারো এটাকে হাইপার টেনশন বলে। এটাকে হাইপার টেনশন বলে, এটাকে হাইপো টেনশন বলে। হাইপার মানে বেশি, হাইপো মানে কম, ঠিক আছে। আচ্ছা, হাইপারটনিক আর হাইপোটনিক মনে আছে, ওকে। তো হাই ব্লাড প্রেশার হবে, হাই ব্লাড প্রেশার হবে যখন সিস্টোলিক প্রেশার, যখন সিস্টোলিক প্রেশার হয়ে যাবে মোর দেন, না, মোর দেন 140 mmHg and diastolic pressure more than 80-90 mmHg, ঠিক আছে। তোমাকে যদি জিজ্ঞেস করে যে নর্মাল হিউম্যান বিপি কত, তখন তুমি 120/80 লিখতে লাগবে, ঠিক আছে। বা একদম ডিটেলসে যে সিস্টোলিক প্রেশার 120 mmHg থাকবে আর ডায়াস্টোলিক প্রেশার 80 mmHg থাকবে, ওইটা লিখতে লাগবে। তখন তুমি রেঞ্জ লিখতে পারবে না যে 120 থেকে 140 হচ্ছে নর্মাল, না। 120-র বেশি যদি কনস্ট্যান্ট ডক্টর মেজার করে যে 120 থেকে কনস্ট্যান্ট বেশি আছে বাট 140-র কম আছে, ডক্টর সেটাকে বলে টেন্ডস টু হাই প্রেশার, মানে ওই ব্যক্তির ফিউচারে হাই প্রেশার হতে পারে। এখন আপাতত হয়তো বা কোনো লাইফস্টাইলের চেঞ্জের কারণে বা সাইকোলজিক্যাল কোনো প্রেশারের কারণে মানে ব্লাড প্রেশারটা একটু হাইয়ের দিকে যাচ্ছে, বাট ওটাকে হাই ব্লাড প্রেশার বলে ডিনোট করে না। হাই ব্লাড প্রেশার তখনই করবে যখন উপরেটা 140 mmHg চলে যাবে এবং নিচেরটা 90 mmHg-র উপরে যাবে, ঠিক আছে। এবার অনেক সময় কি হয় 140, মানে অনেক সময় ডক্টর দেখবে যে 140 mmHg-র উপরে গেলেও হাই ব্লাড প্রেশার বলে না, ঠিক আছে, বলে যে নর্মাল আছে, কারণ নিচেরটা ঠিক থাকে, মানে ডায়াস্টোলিকটা ঠিক থাকে। ব্যাপারটা কি, তুমি যখন একটু হেঁটে যাবে, একটু হার্ড ওয়ার্কিং করবে বা একটু টেনশন করবে, তখন তোমার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা বেড়ে যাবে, মানে উপরেরটা সিস্টোলিক বাড়বে। বাট যখন ভেন্ট্রিকেলস রিল্যাক্স করবে, তখন ব্লাডের মধ্যে নর্মাল প্রেশার থাকার কথা, ঠিক আছে, 80 থাকার কথা, 90-র উপরে যাওয়ার কথা না। তোমার যদি কনস্ট্যান্ট ডায়াস্টোলিক প্রেশার 90 উপরে চলে যায়, দ্যাট মিনস তোমার অলরেডি হার্ট ব্লাডকে অনেক জোরে পাম্প আউট করছে, ঠিক আছে। কারণ এটা নর্মালি যায় না, নর্মাল একটু টেনশনে বা হার্ড ওয়ার্কে মাঠে একটু দৌড়ে নিলাম, এটা চেঞ্জ হয় না তেমন, ক্লিয়ার। আর ব্লাড প্রেশারের যে ব্যাপারটা, যে তোমার আজকে মেজারমেন্ট করলে তুমি দেখলে যে আমার তো বেশি ব্লাড প্রেশার, তো তুমি কনক্লুশনে চলে আসলে যে আমার হাই বিপি, না, তোমার আজকের দিনের সার্কামস্টেন্সেসের উপরও তোমার বিপি ডিপেন্ড করতে পারে, ঠিক আছে। তো এটার জন্য তোমার লাইক র্যান্ডমলি তোমার মেজার করতে লাগবে, র্যান্ডমলি। আজকে করেছি 3 দিন পরে করলাম, তারপরে 2 দিন পরে করে নিলাম, তারপর আবার 4 দিন পরে করলাম, র্যান্ডমলি তোমার মেজারমেন্ট করতে লাগবে। কনস্ট্যান্ট যদি দেখো 3-4টা অবজারভেশনের পর যে তোমার দুটোটা একটু হাই আছে, একটা 90-র উপরে আছে, একটা 140-র উপরে আছে, দেন ইউ ক্যান কনক্লুড দ্যাট ইয়েস আই এম হ্যাভিং হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, ক্লিয়ার। লো ব্লাড প্রেশার কি হবে, যখন সিস্টোলিক প্রেশার, যখন সিস্টোলিক প্রেশার চলে যাবে বিলো 100 mmHg আর
ডায়াস্টোলিক প্রেশার চলে যাবে বিলো 70 mmHg, then the condition is described as low blood pressure. ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, 120 নিচে, আর এটা যদি 70 আশেপাশে বা 70 নিচে থাকে ডায়াস্টোলিকটা, এটাও থাকার কথা না, কারণ ডায়াস্টোলিক চেঞ্জ হওয়ারই কথা না। ডায়াস্টোলিক হচ্ছে যখন তোমার ব্লাড রিল্যাক্স করছে, তোমার ব্লাডের হার্টের মাসেলস রিল্যাক্স করছে, তখন ব্লাডের মধ্যে একটা কনস্ট্যান্ট প্রেশার থাকার কথা, ওইটা ফ্লাকচুয়েট হওয়াটা রিস্কি। তো ডক্টরস ওইটাকেই মেইনলি কনসিডার করে। ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস। কেন হয় লো ব্লাড প্রেশার? তোমার ব্লাড ভলিউম কমে গেলে হতে পারে, তোমার ব্লাডের যে টোটাল বডিতে যে ব্লাড আছে ওটা থেকে ওয়াটার আউট হয়ে গেছে, আরবিসি টারবিসি সব ঠিক আছে, বাট ব্লাডই কমে গেছে, ব্লাড ভলিউম কমেছে, ব্লাড প্রেশার কমে যাবে। ইয়েস। হ্যাঁ, এয়ার প্রেশার যদি কমে, তোমার নর্মাল প্রেশারই তোমার জন্য বেশি লাগবে। হ্যাঁ, অবভিয়াসলি এফেক্টস হয়। both both the conditions are deadly. High blood pressure is also deadly, low blood pressure is also deadly. না 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 না, হাই ব্লাড প্রেশারে চান্সেস থাকে, এখানে যে মানে ব্রেইনের মধ্যে যে আর্টারিজ গুলো থাকে, আর্টারিজ ব্রেইনের মধ্যে যে ক্যাপিলারিজ গুলো থাকে, ক্যাপিলারিজ গুলো ছেড়ে যেতে পারে, বার্স্ট হয়ে যেতে পারে, তখন মানুষের কি হয়, ইন্টারনাল ব্রেন হিমোরেজ হয়, মানে ব্লাড ক্লট হয়ে যায় ব্রেইনের মধ্যে। ঠিক আছে? এইসব হতে পারে। ঠিক আছে, লেট আস নট গো ইনটু ডিপার ইন ইট। চলো, লেট আস মুভ টু দ্য নেক্সট টপিক, এক্সক্রিশন। ঠিক আছে? এক্সক্রিশনের মধ্যে যদি আমরা, এক্সক্রিশন মানে কি? আচ্ছা চলো ধরে নাও এই ডেফিনেশনটা বলে তোমরা দেখোনি, এখন বলো এক্সক্রিশন মানে কি? দ্য প্রসেস অফ রিমুভিং ওয়েস্ট ম্যাটেরিয়ালস। আচ্ছা, তো এটাই লেখা ছিল এখানে, দ্য প্রসেস অফ রিমুভিং ওয়েস্ট ম্যাটেরিয়ালস। এবার ওয়েস্ট ম্যাটেরিয়ালস তো আমাদের স্টুলও, ডাইজেস্টিভ সিস্টেমে যেটা ইজেশন পড়ি, ইজেশন যেটা পড়ি বডি থেকে স্টুলকে বের করে দেওয়া, ফিক্যাল ম্যাটারকে বডি থেকে বের করে দেওয়া, ওইটা তো ওয়েস্ট ম্যাটেরিয়াল। তাহলে কি ইজেশন ও এক্সক্রিশন? তাহলে কি ইজেশন ও এক্সক্রিশন? ইজেশন কি এক্সক্রিশন হতে পারে? না, ইজেশন ইজ নট এক্সক্রিশন। ঠিক আছে? ইজেশন এক্সক্রিশন না। সকালবেলা মানুষে যেটা করে। আচ্ছা, তো এবার বলো, আমরা যদি এই ডেফিনেশন ইউজ করি, দ্য প্রসেস অফ রিমুভাল অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ফ্রম দ্য বডি ইজ কল্ড এক্সক্রিশন, দেন ইজ ইট কারেক্ট? ইট ইজ নট কারেক্ট, উই হ্যাভ টু রেকটিফাই ইট, আমাদের কারেক্ট করতে লাগবে। ঠিক আছে? তো লিস্টের মধ্যে ইজেশন নাই। ঠিক আছে? নাই, কারণ এটা না, না তো আমার ডেফিনেশন চেঞ্জ করতে লাগবে, ডেফিনেশন চেঞ্জ করতে লাগবে। ঠিক আছে? তো তো ক্যাটাবলিক, ইন টোটাল মেটাবলিক একটা টার্ম ইউজ করতে লাগে আমাদের। ঠিক আছে? তো আমাদের ডেফিনেশন চেঞ্জ করতে লাগবে, তো ডেফিনেশন চেঞ্জ হয়ে আসবে নিউ ডেফিনেশন। ঠিক আছে? আমার যখন ফ্রি টাইম থাকে তখন আমি এইসব ঠিক আছে? তো এবার একটু পড়ি, দ্য প্রসেস অফ রিমুভাল অফ মেটাবলিক ওয়েস্ট ফ্রম দ্য বডি ইজ কল্ড এক্সক্রিশন। নাও হোয়াট ডু ইউ মিন বাই মেটাবলিক ওয়েস্ট? বিকজ ইউ আর স্টুডেন্ট অফ বায়োলজি, তোমাকে কেউ জিজ্ঞেস করবে না এই লেভেলে যে মেটাবলিক মানে শব্দের মিনিং বোঝাও, কিন্তু হায়ার ক্লাসে গেলে এটা বুঝতে লাগবে। তো মেটাবলিক শব্দের অর্থ হচ্ছে এনি অ্যাক্টিভিটি ইনসাইড দ্য সেল রিলেটেড টু এনার্জি প্রোডাকশন অর এনার্জি প্রোডাকশন। ঠিক আছে? যেমন ফটোসিনথেসিস। ঠিক আছে? ফটোসিনথেসিস আর রেসপিরেশন, এই দুইটা প্রসেস মেটাবলিক প্রসেস। কিন্তু মেটাবলিক প্রসেসের মধ্যে দুই টাইপের প্রসেস আছে, একটাকে বলে অ্যানাবলিক, একটাকে বলে ক্যাটাবলিক। অ্যানাবলিক প্রসেস হচ্ছে ওই প্রসেস যে প্রসেসে বডির ড্রাই ওয়েট বাড়ে। এবার বলে ড্রাই ওয়েট মানে কি? ড্রাই ওয়েট মানে একটা লিভিং অর্গানিজমের বডির থেকে সমস্ত ওয়াটার কম্পোনেন্ট বের করে দিলে বডির যে ওয়েট থাকবে ওটাকে ড্রাই ওয়েট বলে। ফটোসিনথেসিসে গ্লুকোজ তৈরি হয়। ঠিক আছে?
একটা নিউ কম্পাউন্ড তৈরি হয়। কি কি জিনিস ইউজ করে? বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, মাটির থেকে জলকে ইউজ করে। একটা নিউ কম্পাউন্ড যে এখানে তৈরি হচ্ছে, নিশ্চয়ই একটা ওয়েট বাড়বে, বিকজ একটা মাস আছে, মলিকুলার মাস আছে। তো যত গ্লুকোজ তৈরি হবে একটা প্ল্যান্টের ওয়েট বাড়তে থাকবে, ঠিক আছে? রেসপিরেশনে উল্টা হয়, আমরা যা খাই ওইটা ব্রেকডাউন হয়ে যায়, ব্রেকডাউনে ওয়েট কমে যায়, এটাকে বলে ক্যাটাবলিক প্রসেস। অ্যানাবলিক প্রসেস ইজ এ কনস্ট্রাকটিভ প্রসেস, ক্যাটাবলিক প্রসেস ইজ এ ডিস্ট্রাকটিভ প্রসেস। আর এই দুটোটা প্রসেসই সেলের ভিতর হয়, কেমিক্যাল রিয়াকশনসের মাধ্যমে হয়, এনার্জি রিলেটেডই প্রসেস দুটোটা। তাই এই দুটো প্রসেসকে মেটাবলিক প্রসেস বলে, ঠিক আছে? এনি প্রসেস, আচ্ছা তার মানে কি বডিতে শুধু গ্লুকোজ ভাঙ্গা কি মেটাবলিক প্রসেস হলো? না, যদি ফ্যাট ভাঙে তাহলে ওটা মেটাবলিক প্রসেস, যদি প্রোটিন ভাঙে এবং এনার্জি পাই আমরা, ইট ইজ অলসো মেটাবলিক প্রসেস, ঠিক আছে? মেডিসিন খেলাম, মেডিসিনের অ্যাক্টিভিটি হচ্ছে বডির মধ্যে মেটাবলিক প্রসেস। এক কথায় সেলের ভিতরে যা অ্যাক্টিভিটিস হচ্ছে এনার্জি রিলেটেড আর অল মেটাবলিক প্রসেসেস। ক্লিয়ার? ওই প্রসেসে যে ওয়েস্ট মেটেরিয়ালসগুলো বেরোবে ওইটার রিমুভেলের প্রসেসটাকে এক্সক্রিশন বলে, ঠিক আছে? সেলের ভিতর যা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে ওই কেমিক্যাল রিয়াকশনের পরে যে ওয়েস্ট মেটেরিয়ালসগুলো বের হয় ওইগুলাকে বডির থেকে এলিমিনেট করার প্রসেসকে এক্সক্রিশন বলে। সেলের ভিতর রেসপিরেশনে কার্বন ডাইঅক্সাইড বেরোয়, তাই কার্বন ডাইঅক্সাইডকে বের করা, এক্সহেলেশন কে এক্সক্রিশন বলা হয়েছে। বোঝা গেছে এইবার? ডাউট আছে? নিশ্চয়ই আছে। কোন জায়গাতে আছে? এক কথায় আমার সেলের ভিতর, একটা সেলের ভিতর যা যা কেমিক্যাল প্রসেস হবে তার মধ্যে যা ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হবে ওই ওয়েস্ট মেটেরিয়ালকে বডির থেকে এলিমিনেট করার প্রসেসটাকে এক্সক্রিশন বলে। ফর এক্সাম্পল বলেছি যে সেলের ভিতরে কি হয়? রেসপিরেশন হয়, রেসপিরেশনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এই কার্বন ডাইঅক্সাইডটা একটা ওয়েস্ট মেটেরিয়াল বডির থেকে বের করতে লাগে। বের করি আমরা কিভাবে? যখন শ্বাস ফেলি, ঠিক তো? যখন শ্বাস ফেলি ওটা এক্সক্রিশন হয়। তো ওই শ্বাস ফেলার প্রসেসটাকে কি বলে? এক্সহেলেশন, ঠিক আছে? আমি ব্রিদিং বলতে পারতাম, বাট ব্রিদিং বললে একটু কনফিউশন হয়ে যেত। ব্রিদিং মানে তো ইনহেলেশনও বোঝায়। ইনহেলেশন ইজ নট এক্সক্রিশন, এক্সহেলেশন ইজ এক্সক্রিশন, ঠিক আছে? সেম সোয়েটিং যখন হয়, সোয়েটিং এর মধ্যেও অনেক কেমিক্যালস থাকে, ঠিক আছে? সোয়েটের সাথে সিবাম, হ্যাঁ সিবাম থাকে, একটা অয়েলি প্রোডাক্ট। তো এগুলো ওয়েস্ট মেটেরিয়ালস আমাদের। ইভেন আমরা যখন কাঁদি, ক্রাই করি, তখনও চোখের টিয়ারের সাথে, চোখের জলের সাথে অনেক ওয়েস্ট মেটেরিয়ালস বেরোয়, ঠিক আছে? চোখ পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ। Say we are talking about science, okay? And you are talking about mandir. Science and mandir are opposite to each other. ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি ওপেনলি অ্যাডমিট করছি, আমি ভিডিওর মধ্যে ওপেনলি অ্যাডমিট করছি, আই নেভার টেস্টেড ইট এন্ড আমি জানি না যে এটা সুইট থাকে। আমার আজকে গিয়ে গুগল করতে লাগবে যে এটা সুইট কেন থাকে। আই হ্যাভ টু গুগল ইট। আমার তো মনে হয় আমি যদি চ্যাট জিপিটি করে জিজ্ঞেস করি, চ্যাট জিপিটি আমাকে বলবে ইউ হ্যাভ টেস্টেড ইট উইথ এক্সক্লেমেশন মার্ক। সল্ট তো থাকবেই, থাকতেই পারে, থাকতেই পারে, মানে হি ইজ টেলিং সুইট। ওকে স্টপ নাও। অ্যানাদার থিং ইজ দ্যাট সেলের ভিতর আমাদের যখন প্রোটিন ব্রেকডাউন হয়, ঠিক আছে? সেলের ভিতর যখন আমাদের প্রোটিন ব্রেকডাউন হয় তখন কিছু ওয়েস্ট মেটেরিয়ালস তৈরি হয়, যেমন কি ইউরিয়া, ইউরিক অ্যাসিডস, এই সমস্ত ওয়েস্ট মেটেরিয়ালস তৈরি হয়। অনেক অ্যানিমেল বডি থেকে ইউরিক অ্যাসিড রিলিজ করে বাই দেয়ার ইউরিনেশন, ঠিক আছে? তো ওদের মেইন এক্সক্রিটরি প্রোডাক্ট থাকে ইউরিক অ্যাসিড, বাট হিউম্যানসের বডিতে সিক্রেশন হয় ইউরিয়া, যেটা আমাদের মেইন এক্সক্রিটরি প্রোডাক্ট, ঠিক আছে? অনেক যে বলে ইউরিক অ্যাসিড হয়ে গেছে, ইট মিনস ওদের বডিতে প্রোটিনস যখন ব্রেকডাউন হয় তখন যে ইউরিক অ্যাসিডটা তৈরি হয়, যেটা পরে দিকে ইউরিয়া হওয়ার কথা, ইউরিয়াতে কনভার্ট হওয়ার কথা, বিকজ আমাদের বডিতে ইউরিয়া কনভার্ট হয় তারপরে ওটা বেরোয়, ওইটা না হয়ে কি হয়, এগুলা জয়েন্টসের মধ্যে ডিপোজিশন হয়ে যায়, ইউরিক অ্যাসিড ডিপোজিশন হয়ে যায়, তো পেইন হয়,
জয়েন্টসের মধ্যে। তো এটা একটা প্রমিনেন্ট মানে সিমটম থাকে যাদের ইউরিক অ্যাসিড বাড়ার এটা থাকে, তো ওদেরকে ডক্টরস কি বলে, প্রোটিন জাতীয় খাবার না খাওয়ার জন্য। ঠিক আছে, গেল? ইয়েস, ইয়েস, হ্যাঁ, না, দিস আর ডিফারেন্ট থিংস, এগুলো ডিফারেন্ট। লেট আস কন্টিনিউ। আমাদের মেইন হচ্ছে সিলেবাসে ইউরিন ফরমেশন পড়তে লাগবে। ঠিক আছে, ইউরিন ফরমেশন পড়ার জন্য আমাদের কিডনির ব্যাপারে জানতে লাগবে। ঠিক আছে, মেইন অর্গান হচ্ছে আমাদের কিডনিস। আমাদের দুইটা কিডনি থাকে, ক্লিয়ার? দুইটা কিডনি থাকে। এই দুইটা কিডনি সামনে থাকে না, সাইডেও না, একটু পিছন দিকে থাকে। ঠিক আছে, পিছন দিকে কিডনিটা থাকে। আমাদের যে লাস্ট এখানে রিব আছে, ওই রিবের ঠিক নিচে থাকবে। ঠিক আছে, এটা পজিশন মার্ক আছে যে মানে এই জায়গা থেকে এতটুকু জায়গার মধ্যে থাকে এইগুলা। তো আমাদের দুইটা কিডনি থাকে, নর্মাল হিউম্যানের দুইটা কিডনি থাকে। এই কিডনিগুলো ফিল্টার আউট করে ব্লাডকে। ঠিক আছে, তারপর ওর যে অর্গানসগুলো আছে, মানে আদার অর্গানস, কিডনি ছাড়া যে আদার অর্গানস আছে, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এইসব দিয়ে বডি থেকে বের করে। ঠিক আছে, সো এটা বোঝার জন্য আমাদের কিডনি স্ট্রাকচারটা দেখতে লাগবে। আমাদের ইউরিন ফরমেশন আমরা দেখব। ঠিক আছে, এখন তো এটা নর্মাল ডায়াগ্রাম যেটা থাকে আমাদের বডিতে। টিবিএসসির জন্য এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট হতে পারে, এটা আমি লাস্টের দিকে বলবো, যখন আমি ডায়াগ্রাম সম্বন্ধে কথা বলবো লাস্টের দিকে, সেশনের লাস্টের দিকে, তখন বলবো। আচ্ছা, কিডনির মধ্যে দেখো দুইটা কিডনি থাকে। ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড ভেসেলস কি দিয়ে কি এন্টার করছে এবং ব্লাড ভেসেল কি বেরোচ্ছে, কারণ আমরা পড়েছিলাম যে ব্লাড হচ্ছে কেরিয়ার, ব্লাড ওয়েস্ট মেটেরিয়ালকে কিডনিতে নিয়ে যায়। তার মানে ব্লাড ভেসেল দিয়ে যাবে। তো কোন ব্লাড ভেসেল দিয়ে যাচ্ছে? আর্টারি দিয়ে যাবে। ঠিক আছে, আর্টারি দিয়ে যাবে। এখানে যে আর্টারিটা আছে এটা হচ্ছে রিনাল আর্টারি। সবসময় মনে রাখবে রিনাল শব্দ কিডনি রিলেটেড থাকে। ঠিক আছে, রিনাল শব্দ কিডনি রিলেটেড থাকে। যেমন আগে পেয়েছিলাম পালমোনারি শব্দ লাংস রিলেটেড থাকে। ঠিক আছে, ক্রেনিয়াল শব্দ মাথা রিলেটেড থাকে সবসময়। কার্ডিও শব্দ হার্ট রিলেটেড থাকে সবসময়। ঠিক আছে, গ্যাস্ট্রো গ্যাস্ট্রো শব্দ পেট রিলেটেড থাকে। ক্লিয়ার? এরকমই রিনাল শব্দটা কিডনিজ রিলেটেড থাকবে। কিডনির মধ্যে রিনাল আর্টারি দিয়ে ঢুকবে। এই রিনাল আর্টারিটা কিসের পার্ট? অ্যাওর্টার পার্ট। ঠিক আছে, হার্ট থেকে যে অ্যাওর্টাটা নিচের দিকে এসেছিল, ওই অ্যাওর্টাটাই এখানে এন্টার করছে রিনাল আর্টারি হয়ে। ক্লিয়ার? রিনাল আর্টারি ঢুকছে, অক্সিজেনও দিচ্ছে, ওয়েস্ট মেটেরিয়ালও দিচ্ছে, তারপর কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, নিয়ে বেরিয়ে আসছে। এবার বেরিয়ে যখন আসছে এটা হচ্ছে রিনাল ভেইন। ইয়েস, ব্লু কালারটা রিনাল ভেইন যেটা বেরিয়ে আসছে। ঠিক আছে, এই রিনাল ভেইনটাই উপর দিকে যাবে কি হয়ে? ইনফেরিয়র ভেনা কাভা হয়ে। ক্লিয়ার? জাস্ট কানেক্ট করলাম আর কি হার্টের সাথে এটাকে। না, ইউ আর টকিং। ক্লিয়ার? এইবার কিডনিতে যে ইউরিনটা ফরমেশন হবে উইথ ওয়াটার, সেটা ইউরেটার্স দিয়ে ইউরিনারি ব্লাডারে এসে স্টোর হবে, তারপর ইউরেথ্রা দিয়ে বডি থেকে বেরিয়ে যাবে। এটা মেলস এবং ফিমেলস দুজনের বডিতেই সেম প্রসেস হয়, সেম অর্গানস থাকে। ঠিক আছে, চলো এবার আচ্ছা কিডনির যে পিকচারটা, পিকচার অফ দ্য কিডনি। কিডনির মধ্যে আচ্ছা কিডনির মধ্যে এই যে জায়গাটা আছে না, এই জায়গার মধ্যে অনেকগুলা দেখবেন নেফ্রনস থাকে। আর কিছু কিন্তু আমাদের এখন জানার বিষয় না, আমাদের হচ্ছে নেফ্রন জানার বিষয়। নেফ্রনটা হচ্ছে আমাদের ফিল্টারের মধ্যে যে কার্বনটা থাকে, ফিল্টার তো একটা পুরো একটা বাক্সের মতো, ওইটার মধ্যে অ্যাকচুয়াল ফিল্ট্রেশন কে করে? ওই কার্বনটা। সেম কিডনিটা হচ্ছে পুরো একটা অ্যাপারেটাস যার মধ্যে অ্যাকচুয়াল ফিল্ট্রেশনের কাজ হচ্ছে নেফ্রনের। ইয়েস, দেয়ার আর মিলিয়ন্স অফ নেফ্রনস। না, এটা নিউরন, ডোন্ট গেট কনফিউজড। ঠিক আছে, তো নেফ্রন হচ্ছে ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি, মনে রাখতে লাগবে। যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি, আনসার লিখবে নেফ্রন। ঠিক আছে, এই নেফ্রনগুলো মিলিয়ন্সে থাকে একটা কিডনিতে এবং বোধ কিডনিতে থাকে। ক্লিয়ার? এগুলো ব্লাডকে ফিল্টার আউট করে। এবার ব্লাড ফিল্টার হয়ে এদিক থেকে এইখানে আসবে, তারপর পেলভিসে যাবে, তারপর ইউরেটাসে হয়ে বেরিয়ে যাবে।
এখন এগুলা বাকি ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি অথবা ফাংশনাল ইউনিট অফ কিডনি সেম জিনিস, ঠিক আছে? হ্যাঁ, সেম। হুম, এটা এক্সাক্ট নাম্বারও আছে, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, ধ্যাৎ, দেখো এই যে নেফ্রনগুলা থাকে, এই যে নেফ্রনগুলা থাকে, এই যে নেফ্রনগুলা থাকে, প্রথম আমরা বুঝি যে নেফ্রনের মধ্যে গিয়ে ব্লাড ভেসেল ঢুকছে, ঠিক আছে? নেফ্রনের মধ্যে গিয়ে ব্লাড ভেসেল ঢুকছে। ব্লাড ভেসেল ঢুকার পর একটা এরকম ইউ শেপড স্ট্রাকচার থাকে, ঠিক আছে? একটা ইউ শেপ স্ট্রাকচার থাকে, একটা এরকম ইউ শেপ স্ট্রাকচার থাকে। এটা তো তেড়া করে পিকচার দেওয়া, যেটা এনসিআরটির পিকচার, তুমি এই এনসিআরটির মধ্যে এটাই দেখবে, তাই আমি এটা দিয়ে বুঝাচ্ছি। ক্লিয়ার? ইয়েস। এরকম ইউ শেপ একটা স্ট্রাকচার থাকে যেটাকে বোমেন্স ক্যাপসুল বলে। আচ্ছা, এখানে পার্টসের নাম কোথায়? পার্টসের নাম এখানে আছে বোধহয়, না? এটার মধ্যে দিয়েছি বোধহয় পার্টসের নাম। পার্টসের নাম, আচ্ছা আরেকটা পিকচার ছিল তো, কোথায় গেল এটা? এটা তো, আচ্ছা এটা তো ফিল্ট্রেশনের প্রসেসটা। চলো এটা দেখি আমরা। দেখো, নেফ্রন, ঠিক আছে? এই নেফ্রনটা আমাদের কিডনির মধ্যে মিলিয়ন্স অফ নাম্বারসে থাকে। তো এটাকে আমরা এনলার্জ করে দেখছি, আমরা। ব্যাপার হচ্ছে, যখন তোমরা নেফ্রন ডায়াগ্রাম আঁকবে তখন এই যে ব্লাড ভেসেলের যে জালটা আছে ওইটা আঁকতে লাগবে না, ঠিক আছে? ওইটা আঁকতে লাগবে না, তুমি জাস্ট এদিক থেকে স্টার্ট করে ওই যে স্ট্রাকচারটা আছে ওইটাকেই আঁকবে। তাও এটা একদম সিম্পলি আঁকা যায়, ওইখানের মধ্যে এই যে কার্ভসগুলো দিয়েছে না, এগুলো না দিলেও হয়। হ্যাঁ, জাস্ট মানে ইউ দিয়ে এটাকে স্টার্ট করে, এখান থেকে এটাকে স্টার্ট করে তারপর এদিকে উঠিয়ে এরকম করে নিলেই হয়। জাস্ট এই জায়গাটাকে একটু চিকন ভাবে দিতে লাগে আর কি, বাস এরকম হয়। এটা আমি বলে দিচ্ছি তো নাম কিভাবে মনে রাখবে। প্রথম হচ্ছে ইউ শেপ স্ট্রাকচার, যেটা এই ইউ শেপ স্ট্রাকচারের মধ্যে এসে ব্লাড ভেসেল এন্টার করে, ঠিক আছে? ব্লাড ভেসেল এন্টার করার পর এখানে একদম জালের মতো স্ট্রাকচার ক্রিয়েট হয়, একদম ছাকনির মতো, যেটা দিয়ে জাস্ট ব্লাড সেলসগুলো পাস আউট হয় না, বাকি সমস্ত মেটেরিয়ালস পাস হয়ে যায়, ঠিক আছে? ব্লাডের মধ্যে যা থাকবে ওটা পাস হয়ে যাবে বাই সিম্পল ডিফিউশন প্রসেস। তো এদিকে সব কিছু পাস হয়ে যাবে, ব্লাডের মধ্যে যে সল্ট আছে, ব্লাডের মধ্যে যে মিনারেলস আছে, যা ওয়েস্ট মেটেরিয়ালস আছে, সব কিছু এদিকে পাস হয়ে যাবে। ক্লিয়ার? এবং হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার পাস হবে, ওয়াটারের সাথে এসব পাস হয়ে যাবে। তারপর এই ব্লাডটা এদিকে বেরোবে। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে, এই যে জালের মতো যে জায়গাটা তৈরি হয় ওটাকে বলে গ্লোমেরুলাস, ঠিক আছে? আছে, হ্যাঁ, ওটাকে বলে গ্লোমেরুলাস। আর এই ইউ শেপ স্ট্রাকচারটাকে বলে বোমেন্স ক্যাপসুল। তো গ্লোমেরুলাস হচ্ছে ওই জাল, জাল যেটা, ঠিক আছে, যেটা ছাকনি বলে দিই আমি, যে ছাকনির মতো জায়গাটা আছে ওটাকে গ্লোমেরুলাস বলে। আর তার থেকে বেরিয়ে ওয়েস্ট মেটেরিয়ালস যেটার মধ্যে প্রথম পড়বে ওটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, ঠিক আছে? বোমেন্স ক্যাপসুল নামটা বিকজ এটা যে আবিষ্কার করেছেন ওনার নামের উপর, ঠিক আছে? বোমেন্স ক্যাপসুল। এবার বোমেন্স ক্যাপসুলের নিচে যে টিউবটা স্টার্ট হয় ওটাকে বলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবল, পিসিটি, ঠিক আছে? নাম আছে, কই কই কই, ইয়েস, প্রক্সিমাল কনভলিউটেড টিউবল। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবল দিয়ে নিচে আসবে, এসে একটা চিকন জায়গা হয়ে যাবে। অনেক ডায়াগ্রামের মধ্যে দেখবে এই যে জায়গাটা, যেটাকে বলা হয় হ্যানলিস লুপ, ঠিক আছে, বা লুপ অফ হ্যানলি, হ্যানলিস লুপ অথবা লুপ অফ হ্যানলি। লুপ শব্দের অর্থই হচ্ছে একটা ইউ শেপ, একটা কিছু স্ট্রাকচার যেটার মধ্যে, যেটা থেকে বেরোনো যায় না আর কি, এরকম টাইপের। তো এই হ্যানলিস লুপ অনেক বইয়ের মধ্যে চিকন ভাবে দেওয়া নাই, সেম ডায়ামিটারে এসে ড্র করা আর কি, ওটা কিন্তু রং, এটা হবে না, চিকন হতে লাগবে। এটার অরিজিনাল ফিচারটাই এটা, ঠিক আছে? অরিজিনালি সে এরকম চিকনই থাকে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবেলের যে ডায়াগ্রাম থাকে তার অনেক চিকন থাকে হ্যানলিস লুপ, সেই হ্যানলিস লুপটা আবার মোটা হয়ে যায় ডিস্টাল কনভলিউটেড টিউবেল, ঠিক আছে? কই যান, এই তো, হ্যাঁ, ডিস্টাল কনভলিউটেড টিউবলে। ক্লিয়ার? এই ডিস্টাল কনভলিউটেড টিউবলটা গিয়ে পড়ে কালেক্টিং টিউবলে, যে কালেক্টিং টিউবলের মধ্যে তুমি দেখো আরেকটা এদিকে পাইপ বেরোচ্ছে, তার মানে এটা আরেকটা নেফ্রনের সাথে কানেক্টেড, এদিকে আরেকটা নেফ্রনের সাথে কানেক্টেড, এদিকে আরেকটা নেফ্রনের সাথে কানেক্টেড, ঠিক আছে? তো এরকম একটা কালেক্টিং টিউবওয়েলের মধ্যে অনেকগুলো নেফ্রনস এসে কানেক্ট হয়, এবং তার মধ্যে এসে কি পড়ে, ওই যে ফিল্টার আউট হয়ে আসা
ওয়েস্ট মেটেরিয়ালসগুলো, ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে আমি আগে কি বলেছিলাম যে এইদিকে যে ফিল্টার আউট হয় অনেক কিছু হয়ে যায়। যদি আমি যে NaCl খেলাম, যে সল্ট খেলাম, ওটা যদি আমার বডি থেকে বেরিয়ে যায় তাহলে আমার বডিতে কাজ কিভাবে করবে? যে মিনারেলস আছে ওগুলো যদি বডি থেকে বেরিয়ে যায় তাহলে কাজ কিভাবে করবে? যে ওয়াটার আছে, আমি যদি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার ইউরিনেশনে বেরিয়ে যায় তাহলে আমার বডি তো ব্লাড প্রেশার কমে যাবে। এটার জন্য এখানে এই যে ব্লাড ভেসেলের এই যে জালটা দেখবে, সে কি করে আবার সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন করে। ওইখানে তো সে ছেড়ে দিল সবকিছু, তারপর বাছাই করে করে রিঅ্যাবজর্পশন করবে, যেটা ডায়াগ্রামে আমি আগে অ্যাড করেছিলাম। আচ্ছা, এখানের মধ্যে পার্টসের নাম জানা হয়েছে, গ্লোমেরুলাস, বোমেস ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবল, হ্যানলিস লুপ বা লুপ অফ হ্যানলি, ডিস্টাল কনভলিউটেড টিউবল, কালেক্টিং ডাক্ট, ঠিক তো, বা কালেক্টিং টিউবল। ক্লিয়ার? ওকে, এই কালেক্টিং টিউবলগুলোই ওই যে আগের পিকচারের মধ্যে ওই কালেক্টিং টিউবওয়েলগুলোই অনেকগুলা নিয়ে গিয়ে 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 এইসব জায়গাতে পড়ে। মানে এই একটা জায়গার মধ্যে হয়তো বা 1 লাখ অফ কালেক্টিং টিউবওয়েলস আছে, ঠিক আছে, এরকম এসে কালেক্টিং টিউবওয়েলস পড়ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ওই যে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন যেটা বললাম, এখান থেকে তো অনেক কিছু বেরোয়, তো এগুলো আবার ব্লাডের মধ্যে যেতে লাগে। তো এই যে আউটসাইড এরো যে দেখিয়েছে, আউটসাইড এরো মানে ব্লাডে যাচ্ছে, ঠিক আছে। এখানে ব্লাড ভেসেল ব্লাড ভেসেল দিয়ে এই জায়গাটা পেছায়নি, পেছিয়ে এটাকে কনফিউজ করেনি। আউটসাইড এরো মানে ব্লাডে যাচ্ছে, ইনসাইড এরো মানে এটার দিকে এরো, নেফ্রনের দিকে যদি এরো থাকে তার মানে ব্লাড থেকে এটার মধ্যে আবার আসছে, ঠিক আছে। তো ওইখানে যেটা ওটা হচ্ছে ব্লাড ক্যাপিলারিস। ক্যাপিলারিস পড়েছিলাম আমরা, ওয়াল এত চিকন থাকে যেটা আরপার অনেক কিছু যাওয়া আসা করতে পারে। তো এটার জন্য HCO3, H2O, পটাশিয়াম, সোডিয়াম, অনেক কিছু যেটা অলরেডি বেরিয়ে গেছিল এগুলো আবার ব্লাডে চলে যায়। এবং এই প্রসেসটাতে যেহেতু সবগুলো আবার রিঅ্যাবজর্ব হয় না, ইউরিয়া যেটা আছে ওটা থাকবেই, ঠিক আছে, সবগুলো যেহেতু হয় না, এটার জন্য এই প্রসেসটাকে বলে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। বডি সিলেক্ট করে করে রিঅ্যাবজর্ব করে, ঠিক আছে, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন এটা। ক্লিয়ার? প্রথম অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন না, প্রথম যে কামিং আউটটা যেটা ডিফিউশনটা যেটা হয়, প্রথম ডিফিউশনের মধ্যে লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার বেরিয়ে যায়, সেটা আবার আমার ব্লাড নিয়ে নেয়, ঠিক আছে। যখন এটা এদিকে রান করবে তখন এটা থেকে নিয়ে নেবে, তো লাস্টে ফিউ অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ জাস্ট লেফট। ওইটা ওইখানে দরকার পড়ে হিউজ অ্যামাউন্ট অফ ইউরিয়াকে রিলিজ করার জন্য, ঠিক আছে। ইউরিয়া ইজ ওয়াটার সলিউবল, তো এটা ওয়াটারে মিক্স হয়েই বেরোবে বডি থেকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা শুধু ইউরিয়া যে এজ এ ওয়েস্ট মেটেরিয়াল থাকে এমনও না, অনেক আরও থাকে। মানে এটা তো প্র্যাকটিক্যাল জিনিস, মানে বায়োলজিটা। তো এটার মধ্যে দেখবে মানে কিছু প্রেজেন্ট সিনারিও আমি যদি তোমাদেরকে বলি, যদি ইন কেস তুমি একদিন জল কম খাও তাহলে ইউরিনটা ইয়েলোইশ হয়ে যায়, ঠিক আছে, ইউরিনটা ইয়েলোইশ হয়ে যায়। দিস ইজ নট বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ইউরিয়া, দিস ইজ বিকজ অফ দ্য প্রেজেন্স অফ বিলিরুবিন, আরেকটা কম্পাউন্ড। সেটা কিসের কোথা থেকে আসে? সেটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন যেটা ব্রেক হয়, আমাদের আরবিসি যেটা রেড ব্লাড সেল, ওইটার লাইফ স্প্যান থাকে 120 ডেজ, 120 দিন পরে আরবিসিটা ডিজেনারেট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো ওইটা নষ্ট হয়, তার সাথে ওর যে হিমোগ্লোবিনটা আছে হিমোগ্লোবিন কম্পাউন্ডটাও নষ্ট হয়ে যায়। তো হিমোগ্লোবিন কম্পাউন্ড নষ্ট হয়ে বিলিরুবিন ক্রিয়েট হয়। তো ওই বিলিরুবিনটাও আমাদের ইউরিনের সাথেই বেরোয়, বিকজ এটাও ওয়াটার সলিউবল কম্পাউন্ড। তো যদি জল বেশি খাই তখনও বিলিরুবিন আছে, বাট ওটা কালারটা শো হয় না আর কি, ঠিক আছে। বাস, দ্যাটস ইট। এবার হচ্ছে ইন কেস যদি কারোর কি হয়ে যায়, নাম কই, হ্যাঁ, যদি কারোর কিডনি নষ্ট হয়ে যায় তখন সে কি করবে? তখন ওর ব্লাডের থেকে তো ইমপিউরিটিস বেরোতে পারবে না, তখন ওর আর্টিফিশিয়াল কিডনি ইউজ করতে লাগবে। এবার মনে করবেন আর্টিফিশিয়াল কিডনি বডিতে ঢুকিয়ে দেবে, আর্টিফিশিয়াল কিডনি বডির বাইরে থাকবে। কিডনি ট্রান্সপ্লান্ট করা যায়, বাট এটা মানে রেয়ার কেস না, যে কিডনি ম্যাচ করতে লাগবে, টিস্যু ম্যাচ করতে লাগবে, ডোনার লাগবে সবচেয়ে প্রথম, কে কিডনি দেবে, ঠিক আছে। ফিল্মের মধ্যে যত ইজিলি দেখা যায় কিডনি ডোনেট করে দেঙ্গে, নট দ্যাট ইজি, ঠিক আছে। এখানে অনেক টিস্যু ম্যাচিং এর ব্যাপার আছে, অনেক সময় নিজের প্যারেন্টস নিজের সিবলিংস দিতে পারে না কিন্তু, ঠিক আছে, টিস্যু মানে অর্গান ডোনেট করতে পারে না কারণ টিস্যু ম্যাচ করে না। তো এইগুলো অনেক ব্যাপার আছে, তো দিস ইজ রেয়ার কেস, ঠিক আছে। এইবার আর্টিফিশিয়াল কিডনি, আর্টিফিশিয়াল কিডনির আরেকটা নাম হচ্ছে ডায়ালাইসার, ঠিক আছে। ডায়ালাইসার এই মেশিনটা, এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল কিডনি, ঠিক আছে।
ডায়ালাইসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রিকোয়েন্সি আছে, এরকম করতে লাগে। এইবার এটা কি করে অ্যাকচুয়ালি, একটা পাইপ দিয়ে, আচ্ছা এই প্রসেসটাকে বলে ডায়ালিসিস। আমি ইন্ট্রোডাকশনই দিইনি, এই প্রসেসটা হচ্ছে ডায়ালিসিস। ঠিক আছে, যাদের কিডনি নষ্ট হয়ে যায় ওরা যে প্রসেসে আর্টিফিশিয়াল ওদের বডি থেকে ইম্পিউরিটিসকে দূর করে বা ফিল্টার আউট করে, ওই প্রসেসটার নাম হচ্ছে ডায়ালিসিস, বা তোমার বইয়ে লেখা থাকবে হিমোডায়ালিসিস। ঠিক আছে, সেম জিনিস, হিমো শব্দটা ব্যবহার করেছে ব্লাড রিলেটেড দেখে। ঠিক আছে, হিমো মানে ব্লাড রিলেটেড। যে প্রসেসে, দ্য প্রসেস বাই হুইচ ওয়ান রিমুভস ইটস ওয়েস্ট মেটেরিয়াল ফ্রম দ্য বডি আর্টিফিশিয়ালি ইজ কল্ড ডায়ালিসিস, অথবা হিমোডায়ালিসিস, যেটা তোমার বইয়ে লেখা আছে। নাও দ্য থিং ইজ দ্যাট হিমোডায়ালিসিস প্রসেসটা হয় কিভাবে। হিমোডায়ালিসিস প্রসেসের মধ্যে দুইটা পাইপ লাগানো হয়। ঠিক আছে, একটা পাইপ লাগানো হয় এবার আর্টারিতে। ঠিক আছে, আগের দিন বলেছিলাম যে কোনো সময় আর্টারির মধ্যে পাইপ লাগানো হয় না, ভেন্সে লাগানো হয়, কিন্তু এখানে আর্টারির মধ্যে লাগানো হবে। ঠিক আছে, আর্টারির মধ্যে লাগানো হবে বিকজ হার্টের পাম্পে এটা রান করতে লাগবে এতটুকু জায়গা পুরো। ঠিক আছে, যদিও এটা না, ভিতরে ওদেরও পাম্পার্স আছে এটাকে পাম্প করে, বাট স্টিল একটা জায়গা ক্যারি করতে লাগবে। তো আর্টারির মধ্যে লাগানো হবে, সেটা ভিতরে যাবে। এবার ভিতরে গিয়ে কি হবে, ভিতরে অনেকগুলো পাইপ থাকে। ঠিক আছে, ভিতরে ওয়াটার থাকে। এই ওয়াটারের মধ্যে একটা আইসোটোনিক কন্ডিশন ইয়ে করা হয়, মেনটেন করা হয়। আইসোটোনিক মানে ব্লাডের সাথে সিমিলার কনসেন্ট্রেশনে, যাতে ওয়াটার না বেরোয়, ওয়াটার যাতে ব্লাডে এন্টারও না করে, ব্লাড থেকে যাতে ওয়াটার না বেরোয় না। তো একটা আইসোটোনিক কন্ডিশন ম্যাটার মানে মেনটেন করা হয়। আর যেহেতু ওই যে কম্পোজিশনটা, এটা এই মেশিনের ভিতরে যে লিকুইডটা আছে ওটার মধ্যে যে কম্পোজিশন, এটার মধ্যে যেহেতু ইউরিয়া নাই, তো ইউরিয়ার হয়ে যায় হাই কনসেন্ট্রেশন ব্লাডের মধ্যে, এটার মধ্যে নাই, তো ইউরিয়া ব্লাড ভেসেল থেকে বেরিয়ে যায়, মানে ব্লাডের ওয়াল দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, মানে ব্লাডের ওয়াল বলছি, ওই যে পাইপটা দিয়ে যায়, ওই পাইপের ওয়াল দিয়ে ইউরিয়া বেরিয়ে যায়। ঠিক আছে, ওইটাই। এবার বোধটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, অবভিয়াসলি একটা কিডনি যখন নষ্ট হবে আরেকটা কিডনিও নষ্ট হবে, এটা সিরিজেই নষ্ট হয়, একটা হবে তারপর আরেকটা হবে। তো কারণ একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আরেকটার উপর সারা প্রেশার পড়ছে। তো হ্যাঁ, তো এই মেশিনটা পুরো কিডনির কাম করছে এখানে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই এটাকে আর্টিফিশিয়াল কিডনি বলে। তারপর ব্লাডটা ঘুরে এসে আবার কোথায় এন্টার করবে, ভেন্সের মধ্যে এন্টার করবে। ঠিক আছে, তো এটাও আরেকটা রিজন যে প্রথমে আর্টারিতে লাগানো হয়, কারণ পরের বার আর্টারিতে লাগাতে পারবো না, তো ভেন্সের মধ্যে লাগাতে লাগবে। তো মেশিন থেকে এটা পাম্প করবে, তো ব্লাডটা গিয়ে সোজা ভেন্সের মধ্যে ঢুকে যাবে, পিউরিফাইড হয়। ঠিক আছে, বাট এটা ফ্রিকুয়েন্টলি করতে লাগে অনেকবার করতে লাগে। ঠিক আছে, থ্রু আউট দ্য লাইফ, যতদিন সে জীবিত থাকবে ততদিন এটা চালিয়ে যেতে লাগবে, বিকজ ব্লাডের মধ্যে তো টক্সিসিটি বাড়তে থাকবে, আর ওর বডি এটাকে ফিল্টার আউট করতে পারবে না। ঠিক আছে, এই তো মানে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ফিল্ট্রেশন অফ ব্লাড ইজ কল্ড ডায়ালাইসিস। ঠিক আছে, সো দিস ইজ দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার। এক্সক্রিশনের সাথে সাথে গুড টপিক, আই মিসড ইট। ঠিক আছে, আর আমি অ্যাকচুয়ালি মিস করিনি, দেখবে যে আমার এখানে আর স্লাইডই নেই। ঠিক আছে, কারণ লাস্ট ইয়ারও আমি কি করেছিলাম, কালারটা পাল্টাবো না, এক্সক্রিশন ইন প্লান্টস যেটা, এক্সক্রিশন ইন প্লান্টস যেটা, ওইটা আমি স্টুডেন্টসদেরকে টাস্ক দিই পড়ে রাখার জন্য। ঠিক আছে, এটা আমি ডিসকাস করি না, এমনি পারবে, এটা আমি ডিসকাস করি না। ঠিক আছে, সো দিস উইল বি ইয়োর কি বলে, ডু ইট ইয়োর সেলফ টাস্ক, ডু ইট ইয়োর সেলফ টাস্ক। ঠিক আছে, ওটা পড়বে আর কি, আর কিছু না। এনসিআরটির মধ্যে, এনসিআরটির মধ্যে এই চ্যাপ্টারের লাস্ট পেজে এতটুকু শুধু একটা প্যারা হবে লেখা আছে, ফর ডিসকাসিং দিস এক্সক্রিশন ইন প্লান্টস। তো ওই এতটুকুটাও যদি আমার বলে দিতে লাগে, দেন তো আর কি পড়ছো বায়োলজি। ঠিক আছে, তো এটা নিজেরা পড়বে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। হুম।